ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে এই মাসটি সবসময়ই বিশেষ কিছু, কিন্তু এবারের ডিসেম্বর হতে যাচ্ছে মহা বিস্ফোরণের মাস। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে ফাঁসির সাজা কার্যকর করার হুমকি দিয়েছে। কিন্তু রাজনীতিতে যিনি দীর্ঘ ২১ বছর প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্র কাঠামোর নারী নক্ষত্র যার নখদর্পণে, সেই শেখ হাসিনা কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এই ঝুঁকি নিচ্ছেন? আজকে আমরা বিশ্লেষণ করব সেই মহানাটকীয় সমীকরণ, যেখানে মূল চরিত্রে আছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের ভূমিকা কি হবে? বাধা এবং শেখ হাসিনা, রাজনীতিতে এই দুটি শব্দ যেন সমার্থক। ১৯৮১ সাল জিয়াউর রহমান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরেছিলেন তিনি। ২০০৭ সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও পা রেখেছিলেন বাংলার মাটিতে। শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি তার রাজনৈতিক সাহস এবং বঙ্গবন্ধুর উত্তরাধিকার। এবারও তিনি বলেছেন দেশের মানুষের অধিকার ও ন্যায় বিচারের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। দিল্লি তার জন্য কি করবে তা ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি, কিন্তু শেখ হাসিনার আসল ভরসা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ, আর রাষ্ট্র ব্যবস্থার অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য শক্তি। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হয়তো ভাবছে শেখ হাসিনা বিমানবন্দরে নামলেই পুলিশ কিংবা সেনাবাহিনী তাকে বন্দি করবে, কিন্তু শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় ছিলেন। তার সময়ে প্রশাসন, পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীতে হাজার হাজার কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। তাদের সবাই সরাসরি আওয়ামী লীগ হয়তো করেন না, কিন্তু তাদের একটি বড় অংশ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল। ২০২৪ সালের পট পরিবর্তনের পর এদের অনেকেই হয়তো খোলস বদলেছে কিংবা নীরবে দায়িত্ব পালন করছেন, কিন্তু সংকটের মুহূর্তে এই বিশাল নীরব গোষ্ঠী যারা শেখ হাসিনার অন্ধ সমর্থক, তাদের অবস্থান কি হবে? নিশ্চয় তারা শুধু দর্শকের ভূমিকা পালন করবে না, তারাও মাঠে নামতে পারে। যেমনটি হয়েছিল ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে। ১৯৯৬ সালের মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে গঠিত হয় জনতার মঞ্চ। সেখানে সংহতি জানিয়ে বিএনপির বিরুদ্ধে চলা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড়াতেও পারেন। আসুন এবার নজর দেওয়া যাক রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ পদে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের অনেক বড় ও জাদ্রেল নেতাকে বাদ দিয়ে শেখ হাসিনা মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। কেন তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন? অনেকেই বলেন চরম বিপদের দিনে বিশ্বস্ততা পাওয়ার জন্যই এই দূরদর্শী চাল চেলেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ আগস্টের উত্তাল পরিস্থিতিতে হয়তো রাষ্ট্রপতির পক্ষে সরাসরি কিছু করা সম্ভব ছিল না, কিন্তু পর্দার আড়াল থেকে তিনি যতটুকু সম্ভব ভারসাম্য বজায় রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কতটা কার্যকর করবেন? সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে কোনো দণ্ড মওকুফ বা স্থগিতের পূর্ণ ক্ষমতা রয়েছে। শেখ হাসিনা যে ভরসা থেকে তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, সেই ভরসার প্রতিদান কি মোহাম্মদ শাহাবুদ্দিন দিতে পারবেন? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দু হল সেনাবাহিনী। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই পদে বসানোর পেছনেও ছিল পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের এক দীর্ঘ ইতিহাস। কিন্তু ৫ আগস্টের ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, সেদিন শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে বের করে দিল্লি পাঠানো এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সিনিয়র নেতা, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার পেছনে পর্দার আড়ালে কার ভূমিকা ছিল?
কার সহযোগিতায় দলটির সিনিয়র নেতা মন্ত্রী সরকারি কর্মকর্তারা নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন? শেখ হাসিনা নিজেও কখনো সেনাপ্রধানকে বেঈমান বলেননি, বরং বিভিন্ন সাক্ষাৎকারে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বাস্তবতায় অনেক সময় প্রিয়জনকেও সহযোগিতা করা যায় না, কিন্তু যখন সহযোগিতা করার সময় আসবে তখন পাশে থাকবে কিনা সেটাই আসল প্রশ্ন। ডিসেম্বরে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসল আনুগত্য দেখাতেও পারেন, কারণ বর্তমান বাংলাদেশে 2024 আগস্টের প্রেক্ষাপট নেই। দেশের মানুষ বুঝতে পেরেছে দেশি বিদেশি ষড়যন্ত্র আর 71-এর পরাজিত শক্তি কিভাবে অর্থ আর অস্ত্র দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলেন। তাছাড়া আগের যে কোনো সময়ের চেয়েও শেখ হাসিনার জনপ্রিয়তা এখন বেশি। আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতাদের জানাজায় উপচে পড়া ভিড় প্রমাণ করে দলটির জনসমর্থন কতটা মজবুত রয়েছে। রাজনীতি দাবা খেলার মতো, এখানে প্রতিটি চালের পেছনে থাকে পাল্টা চাল। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা কেবলই একটি মনস্তাত্ত্বিক খেলা, নাকি এর পেছনে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কোনো অলিখিত সম্মতি রয়েছে, তা সময় বলে দেবে। তবে একথা স্পষ্ট, ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত উত্তপ্ত হতে যাচ্ছে। আপনার কি মনে হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি সত্যি শেখ হাসিনার পাশে দাঁড়াবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আজকে একটি কথা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশের রিমোট কন্ট্রোল দিল্লির কাছে। এটা কতটুকু সত্য, কতটুকু প্রাসঙ্গিক এবং কারা এই দাবি করছে, এ বিষয় নিয়ে আলোচনা। শুক্রবার হিসাবে অর্থনীতি বিষয়ে, অর্থ বাণিজ্য বিষয়ে কিছু কথা, বিশেষ করে আজকে 17 জুলাই, 5 মাস পূর্বে এই দিনে একটি অসাংবিধানিক এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকার যা কিছুই করবে স্বাভাবিকভাবেই সব কিছু অবৈধ। এই অবৈধ সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং এই অবৈধ সরকার এবং ওই অবৈধ নির্বাচনের কমিশনের মাধ্যমেই একটি একপাক্ষিক সাজানো নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের দিনে আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গিয়েছে। পরের দিন ফর্মালিটিস একটি নির্বাচন দেখিয়েছে। আপনারা পত্র পত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় সচক্ষে দেখেছেন যে কিভাবে নির্বাচনের আগের দিনই বিভিন্ন ভোট সেন্টার, ব্যালট বাক্স, ব্যালট বাড়িতে বাড়িতে চলে গিয়েছে, সেখান থেকে সিলটিল মেরে যার অবস্থান থেকে বাক্স ভরে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন কেলেঙ্কারি নির্বাচন নিয়ে অতীতে হয়নি। সো ওইটা কোনো নির্বাচনই ছিল না, ইট ওয়াজ লাইক এ ফার্স। সো ওই তামাশার মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে বিএনপির, এবং সেখানে একটি পুতুল প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছে বা তাকে সেখানে বসিয়েছে। অফিসিয়াল নাম তারেক রহমান, আমরা তাকে তারেক জিয়া বলে ডাকি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নটোরিয়াস যে দুইজন ব্যক্তি, ইতিহাসের নির্মোহ ইতিহাসে যাদের নাম কালো হরফে, কালো ব্যাকগ্রাউন্ডে লেখা থাকবে, জিয়াউর রহমান এবং তার পুত্র তারেক রহমান। অত বিষয়ে আমি আলোচনা করব না, প্রেক্ষাপটটা বললাম। 17 জুলাই 5 মাস পূর্ণ করেছে, বিশাল একটা অর্জন। যে সরকারের, যেটা কোনো সরকারই না, সে কিভাবে 5 মাস পূরণ করে, প্রায় 150 দিনের মতো ক্ষমতায় থাকে এই কারণে যে যারা তাকে বসিয়েছে তারা এখনো তাকে বসিয়ে রেখেছে, এবং যে জঙ্গি, সন্ত্রাসী, বিভিন্ন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে অক্ষশক্তি, তারা এখনো বহাল তবিয়তে আছে।
তাই এই 5 মাসের মতো দীর্ঘ সময়, একটা সরকার নির্বাচিত হয় 5 বছরের জন্য, কিন্তু আমি মনে করি 5 মাস লং টাইম ফর এ গভর্নমেন্ট হু ডাজন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স, তার জন্য টিকে থাকা। সো এটা একটা অত্যন্ত দর্শনীয় বিষয়। এখন কথা হচ্ছে সরকার কীভাবে টিকে আছে। সরকার টিকে আছে ওই যে এখন পর্যন্ত সুইচ অফ করে নেই, এই জন্য লাইটটা জ্বলে আছে, আর বাকি সব শেষ হয়ে গেছে। দেখেন, প্রথমে বলি যে দেশটা চলবে যে অর্থের বিনিময়ে, সেই অর্থের মাধ্যমে সেই অর্থ নাই। তাহলে এখন কি আছে? এখন আছে কাগজ, এখন আছে ছাপাখানা, টাকশাল, আর এখন সেইগুলি ব্যস্ত। তাদের সেই টাকশাল ব্যস্ততার কারণে তারা বিলিয়ন বিলিয়ন টাকা তারা ছাপাচ্ছে, আর ডলার কিনতেছে মার্কেট থেকে। ডলারের দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে, ডলার এখন 130 টাকা কার্ড মার্কেটে, মানে ওপেন মার্কেটে। আর তারা রিজার্ভ দেখায়, ব্যাংকের টাকা নাই, ডলার যা আসে সব জায়গায় কম। এই যে রেমিটেন্স শেষ, রেমিটেন্স সেই ফ্লো আর নাই। আমি তখন বলেছি রেমিটেন্সের এই ফ্লোর কারণ কি। রেমিটেন্সের ফ্লোর কারণ মেইনলি ছিল, আবারও বলি আমি, যে এই ইউনুসের আমলে বা এই আমলে, এইসব আমলে যেই হঠাৎ করে যেই লোকগুলো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, এই টাকার একটা অংশ তারা হুন্ডি করে বিদেশে পাঠায়। সেই টাকা আবার তারা রেমিটেন্স আকারে দেশে আনে। তার মানে না হোয়াইট করলো তারা। এখন কথা হলো, যেখানে 1 টাকাও তাদের নাই, সেখানে যদি এখানে 100 টাকা আনতে যদি 20 টাকা খরচ হয়, তাতে কোনো সমস্যা নাই। 80 টাকা তো হলো, তার তো 1 টাকাই ছিল না। তো এই হিসাব করা, তখন আমি বলেছি আরো 2-3 মাস আগে, যে কেন রেমিটেন্সের এই ফ্লো এইভাবে টাকাটা আসছে। তো এখন তো খাওয়া শেষ প্রায়, এখন তো কাঁচায় 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 দূর পাচ্ছে, নাই তো ভান্ডে আছে। এই দালালি ফালালি কিছু আছে, প্রমোশন দেয়, 3 মাস করে নেয়, পোস্টিং দেয়, 2-5 কোটি টাকা পায়, আবার তারা 3 মাস পরে সরিয়ে আনে, আবার আরেকজন দেয়। এইসব করে তার এইসব করে হলো নিচের লেভেলে, কিন্তু উপরের লেভেলে এই হলো ঘটনা, যার জন্য রেমিটেন্স এখন কমে গেছে। গত মাসে যেখানে একটা সময় রেমিটেন্স 330 কোটি ডলার চলে আসছে, সেখানে এখন রেমিটেন্স 280 কোটি, মানে প্রায় 50 কোটি ডলার। তো 50 কোটি ডলার মানে কি 6,500 কোটি টাকা গত মাসে কমে গেছে। তার আগের মাসেও কমছে, ঈদের ছিল সেটা কমে নেই, গত মাসে কমছে, এই মাসে আরো কমবে। সো রেমিটেন্সের জোয়ার শেষ। এক্সপোর্ট, যেখান থেকে ডলার আসে, যেটার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, গার্মেন্টস, অনেক কমে গেছে, প্রায় 13-14% মতো এক্সপোর্ট কমে গেছে। সো সেখানেও একটা বড় ঘাটতি। আর বিদেশি বিনিয়োগ প্রশ্নই আসে না, সেটা তো আর আসার কারণই নেই। এমনিতেই দেশে বিশ্বাস করতো না, এখন যেভাবে একটা অস্থিরতা, অনিশ্চয়তা, সেখানে কেউ এখানে বিনিয়োগ দেশের মানুষই করবে না, বিদেশি লোক তো করার প্রশ্নই আসে না। আইএমএফ আগের শেখ হাসিনার আমলে যেই লোন দিয়েছিল, সেই লোন ক্যান্সেল করে দিয়েছে। অনেক প্রায় $2 বিলিয়ন মতো বাকি ছিল, সেটা বাতিল করে দিয়েছে। এখন আইএমএফ এর কাছে নতুন লোন চাচ্ছে, $4 বিলিয়ন, $3 বিলিয়ন, $4 বিলিয়ন চাচ্ছে। আইএমএফ তো টাকা দিবে না, এই পরিস্থিতিতে কেউ টাকা দেয় না, ওরাও দিবে না। আইএমএফ টাকা দিবে না, আইএমএফ না বলে নাই, বলছে আচ্ছা ঠিক আছে। তো আসছে একটা প্রতিনিধি দল, গত 2 দিন আগে আসছে, এসে গতকালকে যাওয়ার সময় বলে গেছে, কিছুই পজিটিভ কিছুই বলেনি, বলবেও না, বলার সুযোগও নেই, সে অবস্থানও নেই। বলেছে আলোচনা শেষ হয় নাই, তো আলোচনা চলতে থাকবে। এখন এই আলোচনা চলতে চলতে 6 মাস পর্যন্ত তারা নিয়ে তারপরে হঠাৎ করে বলবে যে এইটা সেইটা নানান তাল করে ওদের সংস্কার হয় না, এই না সেই না, ওরা টাকা দিবে না। আইএমএফ টাকা না দিলে কোনো বিদেশি সংস্থা টাকা দেয় না, ওইটা হলো একটা সাইনবোর্ড, যার জন্য আইএমএফ এর টাকা নিতে হয়। সো আইএমএফ টাকা দিবে না, ব্লক, তাইলে টাকা ওই একটাই টাকা টাকশাল থেকে ছাপাচ্ছে, যাচ্ছে। এখন মূল্যস্ফীতি হলো 10%-এর উপরে। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, আমি এটা নিয়ে কথা বলবো না, কি পরিমাণ বাড়তেছে। এবং আপনাদের মানে যাদের মানে বাজেট করে চলতে হয়, তারাই শুধু বুঝে যে এখন তাদের বাজেট বা তাদের সংসার, তাদের নিজেদেরকে কি কত কষ্ট করে মেনটেন করতে হচ্ছে, মান্থলি, ডেইলি, উইকলি। সো এটা হলো একদিক। শেষ করবো এই প্রসঙ্গটা আরেকটি কথা বলে, সেটি হচ্ছে গতকাল না পরশুদিন সংসদের, এই অবৈধ সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি ছিল। সেখানে বাজেট বক্তৃতায় অনেক কথাই বলেছে, সব কথা তো আর আজকে বলা যাবে, একটা মানে অর্থ বাণিজ্য বিষয়ে যে কথাটা বলেছে, এরা বলেছে এত উন্নয়নের কথা শুনলাম, সেগুলি কোথায়? এখন কি বলবো এদেরকে? একে কি বলবেন আপনি? যেই লোক বলে যে এত উন্নয়নের কথা শুনলাম, সেই উন্নয়ন কোথায়? আমি তো উন্নয়ন দেখি না। তো এখন তাকে কি বলার আপনারাই বলবেন, উন্নয়ন সে দেখে না। এখন দেখেন এই কথার পরপর আবার কি বলে, এই কথার পরপর বলে 2010 সালে চট্টগ্রাম পোর্টে
4 কোটি টন মালামাল হ্যান্ডলিং করতে পারত, আর 2024 সালে এসে সেই মালামাল 14 লক্ষ টনে দাঁড়িয়েছে। ও বলে উন্নতি দেখে না। তো এই যে 4 কোটির জায়গায় 14 কোটি টন, এই যে 3 গুণ 4 গুণ বাড়লো, 4 গুণ বাড়লো, 4 গুণেরও বেশি, 4 গুণ প্রায়। তারপরে বলে উন্নয়ন দেখি না। তো এই যে মালামালগুলি, এগুলি তো হাজার রকমের পণ্য গেছে আসছে। টোটাল কত সাইজ, এই তো মানে ওয়েট ছিল 4 কোটি, এখন সেটা হয়েছে 14 কোটি। তো এগুলি কোথায় গেছে? এগুলি সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে, মানুষের জীবন ব্যবস্থার প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, যার জন্য আগে কম গেছে, এখন বেশি গেছে। এটাই উন্নতি। দেখেন এই কথার মধ্যে আবার আরেকটা কথা বলছো, তখন 13 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং হতো এক বছরে, আর 24-এ এসে সেটা ওর বক্তব্য, সেই বলতেছে সংসদে তো মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা মানে এই পরিসংখ্যান মিথ্যা দেওয়া যাবে না, তাই মানে দেয় না সাধারণত, দিয়ে ওরা তো তাও দেয়, আমি দেখছি কয়েকটা আছে, সেটা বলবো না আজকে। তাহলে 13 লক্ষ কন্টেইনার 2009 সালে বা 10 সালে হ্যান্ডলিং হতো, বর্তমানে 36 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে, 3 গুণ বেশি। এই লোক কিছুক্ষণ আগেই, মানে 2 মিনিট আগেই বলেছে কোথায় এত উন্নতির কথা শুনলাম, আমি তো কিছু দেখি না। তারপরে আবার এই স্টেটমেন্ট করে। এখন আপনারাই এর কথা বলে তো সময় নষ্ট, তারপর কিন্তু বলতে হয়। এখন তারা বলেই যাবে আমরা এইসব পাত্তা দিলাম না, এটা ঠিক না। এখন সাথে সাথে বলে যেতে হয়। আপনাদেরকে অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যারা জাতির পিতার অনুসারী, যারা দেশের আধুনিক বাংলাদেশের রূপকার, নির্মাতা, শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে অনুরোধ, আরো অনেক তথ্য, এগুলি কথা আলোচনায় রাখতে হবে। বাংলাদেশের মানুষের ব্রেন হলো, মেমোরি হলো গোল্ডফিশ মেমোরি, ভুলে যায়, আর না বললেও একটার পরে একটা ওভারল্যাপ করে, একটার পরে আরেকটা চাপা দিলে আর ওটা মনে থাকে না। আমাদের প্রতিপক্ষ, শত্রুপক্ষ যখন মিথ্যাচার সারাক্ষণ করে যায়, তখন আমাদের সত্যগুলিকে সারাক্ষণই বলতে হবে। কেউ যদি বলে যে প্রতিদিন একই কথা বলার প্রয়োজন কি, কারণ প্রতিদিন তো একই কথা আমাদের বিপক্ষে, দেশের বিপক্ষে বলে চলছে, আমাদের তো তার চেয়ে বেশি বলতে হবে। লোক সংখ্যা তো আমরা বেশি, অনেক বেশি। তো ওরা একটা বললে তো অটোমেটিক্যালি আমরা একবার করে বললে 2বার হয়ে ডাবল হয়ে যায়। সো এইভাবে একটু চিন্তা করতে হবে, এইভাবে একটা চর্চা করতে হবে। বাংলাদেশের নিয়ন্ত্রণ বা রিমোট কন্ট্রোল, মানে দূর থেকে যেটা নিয়ন্ত্রণ হয়, এটা সেটা দিল্লির কাছে। এখন এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, আজকে বলেছে। এখন দেখেন, 2 দিন আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সে আক্ষেপ করে বলেছে, খুব আক্ষেপ, যে দিল্লি, ভারত তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে বন্ধু মানে না, বন্ধু মনে করে না, আর সবাইকে বন্ধু মনে করে। যদিও কথাটা লোকাল অডিয়েন্সের জন্য বোঝাচ্ছে যে জামাত ইসলাম ছাড়া সবাই হলো ভারতের পিছে লাইন দেওয়া, আর ইন্টারন্যাশনাল ফোকাসটা হলো তোমরা আমাদেরকে এখনো বিশ্বাস করো না, এখনো আমাদেরকে জায়গা দাও না পাশে বসার, কাছে টানার। এটি আক্ষেপ। তার 2 দিন পরে আজকে গোলাম পারওয়ার বলল জামাতের বাংলাদেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে। তা রাজনীতির রিমোট কন্ট্রোল মানে তো ক্ষমতার রিমোট কন্ট্রোল, রাজনীতি তো ক্ষমতা, রাজনীতি তো শাসন ক্ষমতা, দেশের ক্ষমতা। সো রাজনীতি সব মানে বাংলাদেশের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে। এটা এখন বুঝতেছে, কারণ বলতেছি না কয়েকদিন পর্যন্ত, যে ওরা বুঝে যে ওরা কোথায় নেমে গেছে, এখন ওরা কোন চাপের মধ্যে আছে এবং কি ধরনের চাপ তাদের উপরে আসতেছে। এটা ওদের কাছে আমার চেয়েও মনে করি আমি বেশি অনুভূত হচ্ছে, বেশি তারা দেখছে, কারণ টার্গেট তো তারা, যার জন্য তারা বুঝতেছে যে কি হবে কি হবে না, কি হতে যাচ্ছে। সো যার জন্য এখন তাদের আকুতি মিনতি। আপনি যদি গতকালকের শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওর কথা শুনেন, তার বক্তব্য হচ্ছে
শেখ হাসিনার ইস্যুতে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে না, হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের সম্পর্ক চলতেছে, আরও ভালো হবে। এটা হইলে হইল, না হইলে নাই। মানে এখন আর ওই 2 মাস আগে যে চোখে চোখ রাখবে, পিঠ দেখাবে না, পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, আমরাও প্রস্তুত আছি, এই আওয়াজ থেমে গেছে। এখন দেখবেন যাদের এই দেশে ধন সম্পদ আছে, এই কথাটা কিন্তু বেশ কয়েকজন আলোচক, নিম্নমানের আলোচক এবং উচ্চমানের আলোচক, টকশো, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বেশ কয়েকজন একটা মন্তব্য করেছে যে শেখ হাসিনার সাথে যদি তার মন্ত্রী, এমপি বা অন্য যারা আসবে বলে, আসলে তারা আসবে না। কারণ হলো তাদের এখানে অনেক সম্পদ, অনেক কিছু আছে যেগুলি অনিরাপদ, তারা করতে চাইবে না। যেভাবে হোক দেশের বাইরে গেছে, ওখানে তারা ভালো আছে, তারা এখন এসে ঝুঁকির মধ্যে যাবে না। প্লাস তাদের যে সহায় সম্পদ আছে সেগুলিতেও ঝুঁকি। এটা কিন্তু এক ধরনের হুমকি যে তোমরা যদি আসো, জেলে তো যাবাই, তোমাদের ধন সম্পদ যা আছে, যেখানে সহায় সম্পদ সবকিছুই যাবে। এই এক ধরনের হুমকি। তো আওয়ামী লীগ যারা করে তারা তো এইসব হুমকি টুমকি ধামকি এগুলি তো কখনোই পাত্তা দেয় নাই। এখন আমি যদি কাউন্টার করতে না পারি, তাহলে আমি নিশ্চিত মৃত্যুর মুখে যাওয়া তো কোনো বীরত্ব না। আমাদের দলেরও অনেক কর্মী বুঝে না বুঝে, সমর্থক বুঝে না বুঝে কিছু ফালতু কথা, এবং এখনো অনেকেই একসময় দল করতো, আমি তাদেরকে এখন দলের মনে করি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগে আমি মনে করি না মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী, জাতির পিতার কন্যা শেখ হাসিনা তাদেরকে আর কোনো জায়গা দিবে। যারা এখনো কনফিউশন ক্রিয়েট করে বিদেশে বসে এই সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে, শেখ হাসিনা কোন হিসাবে যায়, শেখ হাসিনা মৃত্যুর ঝুঁকি নিতেছে, আওয়ামী লীগের নেতারা যাবে বলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না, নানান রকমের মানে দ্বিধা ছড়াচ্ছে, সন্দেহ ছড়াচ্ছে, কর্মীদের মনের মধ্যে একটা মনকে দ্বিধান্বিত করছে। দে আর নো মোর আওয়ামী লীগ। ওই আগে করছে সেই হিসাবে তারা আওয়ামী লীগ এখনো রয়ে গেছে, এবং দে ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দে আর অলরেডি ব্ল্যাক লিস্টেড, দে নো দ্যাট। সো যার জন্য তারা এখন ওই আওয়ামী লীগের পুরোনো সাইনবোর্ডে এইসব বলে থামাতে চায় আর কি, যে আমাকে থামাক না, তারা বলো এই তুই থাম, ভাই তুমি থামো, তোমার ব্যাপার দেখতেছি, তুমি আর কথা বলো না, তুমি নিশ্চিত থাকো, তুমি আবার নমিনেশন পাবা, বা যাই হোক একটা কিছু এরকম যা যা। এই ধরনের লোক আমাদের দলের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তারা ওই মানে কি বলে, দলের মধ্যে রিস্টাবলিশড হওয়ার জন্য, দলের পজিশন আগে যেটা ছিল ডাইরেক্ট প্রাইম মিনিস্টার পর্যন্ত অ্যাক্সেস ছিল, সেই জায়গাটাকে রিগেইন করার জন্য। কারণ মাঝখানে তো বুঝতেছিল, প্রথম কয়েক মাসে তো বুঝে গেছে যে আগামী ওদের সাথে তাল মিলিয়েছে, আগামী 10-20 বছরে আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নাই। এখন দেখতেছে আওয়ামী লীগ অলরেডি চলে আসছে, আওয়ামী লীগের হাতে এখন নিয়ন্ত্রণ চলে গেছে। আওয়ামী লীগ বলতে শেখ হাসিনার, ডাইরেক্ট শেখ হাসিনার হাতে নিয়ন্ত্রণ চলে গেছে। উনি যা সিদ্ধান্ত নেবে ওইটি বাস্তবায়ন হবে। সেই প্রসঙ্গে অন্য আলোচনা। তো এখন বুঝে গেছে, হ্যাঁ নেত্রী ছাড়া তো কোনো উপায় নাই, দল ছাড়া তো কোনো উপায় নাই। আমরা তো বলে ফেলেছিলাম যে না, কোনো সম্ভাবনা নাই। দলের নেতাদের সম্পর্কে কুৎসা রটাইছি, দলের নেতাদেরকে আলতু ফালতু কথা বলে ছোট করেছি, বিতর্কিত করেছি। এখন সেই সমস্ত লোকজন এখন আবার এইসব কনফিউশন ছড়ায় যে এগুলি থামো, তোমার ব্যাপার দেখতেছি, নেত্রীকে বলছি, কথা হয়েছে, তোমার ব্যাপার দেখবে, চুপচাপ, এই কথাটা শোনার জন্য। দে উইল নেভার হার্ড দিস। শেখ হাসিনা ইজ সামথিং এলস। যারা আওয়ামী লীগের ইতিহাস জানে না, কত বড় নেতা এই দল সৃষ্টি করার বা এই দলকে টিকিয়ে রাখার জন্য, দেশ স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, যাদের অবর্ণনীয় মানে কি বলে অসামান্য অবদান, তারাও এমন ভুল করেছে, এই ধরনের ভুল করেছে, তারা আর ফিরে আসতে পারেনি। তাদের অনেকেই দুনিয়া থেকে চলে গেছে দুঃখজনকভাবে, তারা আর ফিরে আসতে পারেনি। তো এই সমস্ত বাচ্চা কাছে, এই সমস্ত পোলাপান, এগুলি তো গণার বাইরে। অনেকেই আছে এর মধ্যে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়ার পরও দলের বিদ্রোহীর কাছে হেরে গেছে। সো এগুলি বলে লাভ না, এগুলি তো অনেক আপনারা জানেন, অনেকেই। সেটা আমি লাস্ট কথা হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশে এখন সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো কথাই বলতে পারতেছে না, আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো পথ চলতে পারতেছে না, কোনো চিন্তা করতে পারছে না। তাদের পুরো চিন্তা ভাবনার, চলায়, কথায়, বলায়, সব কিছুর মধ্যে প্রভাব বিস্তার করে বসে আছে আওয়ামী লীগ। সো কে প্রভাবশালী? আওয়ামী লীগ। এখন কি জিনিসটা, যে আওয়ামী লীগ এখন শুধু আসার বাকি। আওয়ামী লীগ তো এখন সুনামির আকার ধারণ করেছে, কখন মুভ করবে এটাই হলো মূল বিষয়, না? সো দিল্লি যে কন্ট্রোল করে, এই কথা বলেই শেষ করব, এটা এখন বাস্তবে
এই বিষয়ে বিশদ আলোচনা আছে, সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো দু একদিনের মধ্যে। তো দিল্লি যদি, শুধু এইটুকু বলে যায় শেষ কথা, দিল্লি যদি, তারা যদি মনে প্রাণে বিশ্বাস করে এবং তারা জানেও যে দিল্লি সত্যি সত্যি রিমোট কন্ট্রোলে, দিল্লি যেহেতু দূরে, তাই দিল্লি রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত হচ্ছে। সো রিমোট কন্ট্রোলেই দিল্লি আগামী দিনের রাজনীতি নিয়ন্ত্রণ, মানে চূড়ান্ত নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে তারা করবে। কারণ এখানে দিল্লির বিষয়টা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ না। মাঠ হচ্ছে পাকিস্তান। এই যে খেলাটা শুরু করলো, এই খেলাটা হলো পাকিস্তানকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই জন্য দিল্লি এখানে, পাকিস্তান যেহেতু জেকে বসছে, তাকে সরাতে হলে কোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, শান্তিপ্রিয় রাজনৈতিক দল লাইক আওয়ামী লীগ ক্যানট ডু দ্যাট। সো পাকিস্তানকে সরাতে হলে আরেকটি পাকিস্তানের থেকে বড় শক্তি লাগবে, দ্যাট ইজ দিল্লি। সো দিল্লি ইজ ডুইং দেয়ার জব অ্যান্ড দে উইল পারফেক্টলি কমপ্লিট দেয়ার জব। বাংলাদেশের মানুষের স্বার্থেই সেটা যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।